এই আইন এবং বিধির যে বাস্তব প্রয়োগ, এই প্রয়োগ প্রথম যে ম্যাটটি দেওয়া আছে, এই ম্যাটটি হচ্ছে ফর স্যালারিড পারসন, চাকরিজীবীদের জন্য এই ম্যাটটি দেওয়া হয়েছে। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখেন। একজন ব্যক্তির ঘটনা দেওয়া আছে। এই জনাব নাদিম সাহেব বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছেন। তার এই 30 জুন 2025 তারিখের একটি স্যালারি স্টেটমেন্ট দেওয়া আছে যে তিনি এই পার্টিকুলারসে তার স্যালারি পেয়েছেন। যেমন 1 নম্বর পেয়েছেন মূল বেতন 7,92,000 টাকা, চিকিৎসা ভাতা 18,000 টাকা, উৎসব ভাতা 1,32,000 টাকা, বাংলা নববর্ষ ভাতা 11,300 টাকা, ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ 1,08,500 টাকা এবং বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত হচ্ছে 3,96,000 টাকা। এটাই হচ্ছে তার স্যালারির একটি পার্টিকুলার্স। এই হেডসে তিনি এই স্যালারিটা পেয়েছেন। এখন আমাদের এই স্যালারি থেকে কোন ধরনের প্র্যাকটিক্যাল প্রশ্ন আসতে পারে? জাস্ট একটা স্যালারি স্টেটমেন্ট দেয়া থাকলো বা এভাবে লেখা থাকলো যে মূল বেতন এত টাকা, চিকিৎসা ভাতা এত টাকা। আমি তো সাজিয়ে লিখেছি, সাজিয়ে না লিখে ডিরেক্টলিও লিখতে পারে, শুধু স্যালারি থেকেও আসতে পারে। এবং তার কিছু বিনিয়োগের তথ্য দেওয়া আছে। তাহলে দুটি তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে তার স্যালারির, আরেকটা হচ্ছে তার বিনিয়োগের তথ্য। যেমন ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমায় তিনি জমা রাখেন 300 আর 100 400। এছাড়া একটি তফসিলি ব্যাংকে তিনি অর্থাৎ ডিপিএস এ তিনি জমা রাখেন 10,000 টাকা এবং চাকরি খাতে উৎসে আয়কর কর্তন করেছে স্যালারি দেওয়ার সময় 25,200 টাকা। এই ফ্যাক্ট দেওয়ার পরে আপনাকে কোশ্চেন করতে পারে, দেখেন এটা হচ্ছে একটা ফ্যাক্ট, তাহলে এই ফ্যাক্ট থেকে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে যে এখানে মোট করযোগ্য আয় কত। এটা হচ্ছে এই ব্যক্তির টোটাল স্যালারি, তাই না? এই টোটাল স্যালারি থেকে আপনাকে প্রশ্ন করবে যে এখানে আপনার করযোগ্য আয় কত। 1 নম্বর প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন করযোগ্য আয় কত। মোট আয় থেকে আমাদের করযোগ্য আয় কিভাবে বের করতে হয় এটা আমরা জানি। 2 নম্বর প্রশ্ন, মোট আয়ের উপর কর দায় কত, ট্যাক্স কত, মোট ট্যাক্স কত, অর্থাৎ মোট যে করযোগ্য আয় হবে তার উপর আমাদেরকে প্রথমে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 নম্বর কাজ দিয়েছে আমাদের যে মোট করযোগ্য আয় বের করুন। 2 নম্বর কাজ দিয়েছে, কোশ্চেনটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে মোট কর কর কত, টোটাল গ্রস ট্যাক্স কত। 3 নম্বর হচ্ছে কর রেয়াত কত, অর্থাৎ কত টাকা আমরা ছাড় পাবো। আমরা ট্যাক্সের রিবেট ক্যালকুলেশন শিখেছি ইতিপূর্বে যে রেয়াত কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তাই এই বিষয়টা এখন এখানে আসবে যে আপনার ট্যাক্স রিবেট কত, ট্যাক্স থেকে কত টাকা আপনি ছাড় পাবেন। এরপর হচ্ছে প্রদেয় কর নির্ধারণ করুন। অর্থাৎ দেখেন, প্রদেয় কর নির্ধারণটা খুবই সহজ। অর্থাৎ ট্যাক্স আফটার রিবেট, আমরা মোট কর থেকে কর রেয়াত বাদ দিলে মাইনাস করলে প্রদেয় করটা পেয়ে যাই। এবং 173 ধারায় পরিশোধিত করের পরিমাণ কত। আমরা দুটি ধারায় ট্যাক্স পেইড করি, একটি হচ্ছে 173 ধারা, ট্যাক্স পেইড উইথ রিটার্ন টাইমলি। মনে রাখবেন, যদি সময়ের মধ্যে আমরা রিটার্ন সাবমিশন করি তখন আমাদের রিটার্নের যে ট্যাক্স পেমেন্টের সেকশন হয় এটা হয় 173 ধারার ট্যাক্স। আর যদি নির্দিষ্ট যে টাইম আছে রিটার্ন দাখিলের তারপরে আমরা সাবমিশন করি, সেক্ষেত্রে আমাদের 174 ধারায় ট্যাক্স গণনা করতে হয়, হিসাব করতে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 173 ধারা অনুযায়ী বা রিটার্নের সাথে আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে। তার মানে এই ব্যক্তি টোটাল ক্যালকুলেশনটা এই চেয়েছে। হ্যাঁ, আপনার পরীক্ষায় হয়তো বা এই সম্পূর্ণ ম্যাথ নাও আসতে পারে, পরীক্ষায় কোনো একটি অংশ আসতে পারে, যেমন তার আয়কর কত হবে, তখন কিন্তু গ্রস আয়কর কত হবে, তখন আপনার ডিটেলস সবকিছু বের করার দরকার নাই। দেখা যাচ্ছে স্যালারি থাকলো, সেখান থেকে আপনার আয়কর নির্ধারণ করুন, শেষ। আপনার কোনো বিনিয়োগের ইনফরমেশন নাই, তাহলে বিনিয়োগের যদি ইনফরমেশন না থাকে এর অর্থ আপনাকে কর রেয়াত বের করতে হবে না। কর রেয়াত বের করতে হলে অবশ্যই কোশ্চেনে বিনিয়োগের তথ্য দেওয়া থাকবে। তাহলে কোশ্চেন দেখে আপনাকে বুঝতে হবে যে আমার করণীয় কি, কি কি কাজ করতে হবে। এবং অবশ্যই পরীক্ষায় প্রশ্ন লেখা থাকবে এই একটি ঘটনা দিয়ে, এখানে একটি ঘটনা সাজানো হয়েছে খুব সুন্দর করে, এবং এটা অ্যাকচুয়াল ঘটনা। কিন্তু এটা দিয়ে বলা থাকবে যে আপনি এই কাজগুলো করেন, এইগুলো করেন। তাহলে প্রথম প্রশ্ন, আমাদের এই ব্যক্তির করযোগ্য আয় কত হবে। দেখেন, আমরা পড়েছি যে সরকারি কর্মচারীর জন্য করযোগ্য আয় হয় হচ্ছে তিনটি পার্টিকুলার্স, তিনটি খাত। একটা হচ্ছে মূল বেতন, আরেকটা হচ্ছে উৎসব ভাতা, আরেকটা হচ্ছে বোনাস। তা এখানে তার কোনো বোনাস নাই। দেখেন, চিকিৎসা ভাতা এটা করমুক্ত থাকবে আমরা জানি। তারপর বাংলা নববর্ষ ভাতা এটা করমুক্ত, ভবিষ্যৎ তহবিলের সুদ করমুক্ত, বাড়ি ভাড়া করমুক্ত। তাহলে করযোগ্য হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে মূল বেতন,
আর একটা হচ্ছে উৎসব ভাতা। তাহলে আমরা যদি এই দুইটা যোগ দিয়ে দিই তাহলে আমাদের করযোগ্য আয় বের হয়ে যায়। প্রথম, তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? এই আয় দেওয়ার পরে আপনাদেরকে প্রথম প্রশ্ন করা হয়েছিল এই আয় থেকে মোট করযোগ্য আয় কত হবে, মোট ট্যাক্সেবল আয় কত হবে, অর্থাৎ কোন আয়ের উপরে এই জনাব নাদিম সাহেব ট্যাক্স পে করবেন। তাহলে আমরা এখানে কি অ্যান্সার পেলাম? খেয়াল করেন, অ্যান্সার পেলাম আমাদের মোট করযোগ্য আয় হচ্ছে, আপনি ডিরেক্টলি এত কিছু না লিখে এই দুইটা মূল বেতন উৎসব ভাতা যোগ করে দিয়ে আপনি 9,24,000 টাকা করযোগ্য আয় লিখে দিতে পারবেন। তাহলে উত্তর হচ্ছে 9,24,000 টাকা। এটা হচ্ছে করযোগ্য আয় নাদিম সাহেবের। ক্লিয়ার? তাহলে নাদিম সাহেবের করযোগ্য আয় হলো 9,24,000, 7,92,000 আর হচ্ছে উৎসব ভাতা 1,32,000। এই দুইটিকে যোগ করে দেন, যোগ করলে আমাদের যে অ্যামাউন্ট আসে এটা হচ্ছে আমাদের করযোগ্য আয় 9,24,000। দ্বিতীয় প্রশ্ন, যে মোট কর কত, অর্থাৎ এই করযোগ্য আয়ের উপর আমরা কর কত এটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে দেখেন, নাদিম সাহেবের যে স্যালারি আমরা পেলাম সেখান থেকে আমরা দুটি করযোগ্য আয় পেলাম, একটা হচ্ছে তার মূল বেতন আর একটা হচ্ছে উৎসব ভাতা। আর বাকি সকল কিছু কিন্তু সরকারি হওয়ার কারণে করমুক্ত। আপনার কিন্তু পরীক্ষার প্রশ্ন দেখতে হবে যে ব্যক্তির প্রশ্ন এসেছে তিনি কি সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি কর্মকর্তা। সরকারি হলে হচ্ছে এই নিয়ম, আর বেসরকারি হলে তো আমাদের ভিন্ন নিয়ম ছিল যে টোটাল স্যালারির 1/3 অথবা 5 লাখ টাকা যেটা কম এটা করমুক্ত। নিঃসন্দেহে আপনাদের মনে আছে যেটা আমরা আয়ের খাতগুলো আলোচনা করেছি, ইতিমধ্যে শেষ হয়েছে, এরপরে কিন্তু আমরা এই পার্ট এসেছি। তাহলে এই যে 9,24,000 টাকা আমাদের করযোগ্য আয়, এতটুকু লিখলে আপনার একটা প্রশ্নের একটা অংশের আনসার কমপ্লিট হয়ে গেল। এটার জন্য কিন্তু মার্ক পেয়ে যাবেন। দেখা যাচ্ছে আপনার ট্যাক্স ক্যালকুলেশনে ভুল হয়েছে কিন্তু এই অংশটুকু পেরেছেন, এর জন্য কিন্তু আপনি মার্ক পেয়ে যাবেন। ম্যাথের মার্ক হচ্ছে এরকম, ইনকাম ট্যাক্সের আয়কর যে ম্যাথের সমাধানগুলো আসবে, যে পার্ট হবে সেই পার্টে আপনি মার্ক পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। এরপর হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কত হবে? তাহলে প্রথমত দেখেন, আমাদের প্রথম 3.5 লাখ টাকা, যেহেতু পুরুষ নাদিম সাহেব এবং 65 বছরের ঊর্ধ্বে এটা লেখা নাই, ঠিক আছে, যেহেতু লেখা নাই তার মানে ধরে নিব এটা স্বাভাবিক ব্যক্তি। যদি তার বয়স 65 বছরের ঊর্ধ্বে হতো তাহলে প্রশ্নে লেখা থাকতো যে 65 বছরের ঊর্ধ্বে যার বয়স, নাদিম সাহেব বয়স 66, তার মানে আপনি 66, 67 দেখলেই বুঝতে পারবেন যে তার করমুক্ত সীমা 4 লাখ টাকা হয়ে যাবে। ঠিক আছে? মহিলার মতো, মহিলাদের যেমন 4 লাখ টাকা তারও হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রশ্নে এটা লেখা নাই, তার মানে তিনি স্বাভাবিক করদাতার মধ্যেই মিস্টার নাদিম সাহেব। তার করমুক্ত সীমা হচ্ছে এই 9,24,000-কে ক্যালকুলেশন করব প্রথমে, 3.5 লাখে শূন্য, পরবর্তী 1 লাখ অর্থাৎ 4.5 লাখে 5% ছাড়ে 5,000 টাকা, যেটা আমরা এই স্ল্যাবগুলো মুখস্থ করেছিলাম যে 3.5 লাখের পরবর্তী 1 লাখ টাকায় 5% হারে। দেখেন এটার অ্যাপ্লিকেশনগুলো এখন আমরা পাচ্ছি যা ইতিপূর্বে আলোচনা করেছি, 5,000 টাকা ট্যাক্স। ওকে, তাহলে 9,24,000 থেকে 4.5 লাখের অ্যাসেসমেন্ট শেষ, এর পরবর্তী 4 লাখ, এটার উপর 10% 40,000। তাহলে 8.5 লাখের অ্যাসেসমেন্ট শেষ। দেখেন প্রথম 3.5 লাখ, তারপরে 1 লাখ, 4.5 লাখ, পরবর্তী 4 লাখ, 8.5 লাখের অ্যাসেসমেন্ট শেষ। এর পরবর্তী বাকি থাকে কত? 8.5, এই 9,24,000 থেকে 8.5 লাখ যদি মাইনাস করে তাহলে রেস্ট অ্যামাউন্ট থাকে 74,000। এই 74,000 যে অ্যামাউন্টটি আছে এই 74,000-এর উপরে ট্যাক্স রেট হচ্ছে 15%। তাহলে অবশিষ্ট 74,000-এর উপরে ট্যাক্স রেট হচ্ছে 15%। তাহলে আমরা এটাকে এখন 15% হারে আসে 11,100 টাকা। আবারও বলি, 9,24,000 কিভাবে করযোগ্য পেলাম আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি যে দুইটি পার্টিকুলার্স করযোগ্য হয়েছে, মূল বেতন এবং উৎসব ভাতা। এই 9,24,000 থেকে আমরা এই ব্যক্তির ট্যাক্সের হিসাবটা করব। প্রথম হিসাবের ক্ষেত্রে আসবে 65 বছরের নিচে পুরুষ হওয়ার কারণে এ ব্যক্তির অব্যাহতি করমুক্ত সীমা হচ্ছে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকায় ট্যাক্স হচ্ছে 0। এর পরবর্তী 1 লাখ, সেখানে আমাদের 4.5 লাখ টাকা হয়ে যায়, 4.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ট্যাক্স আসে 5,000 টাকা। এর পরবর্তী 4 লাখ যে স্ল্যাব রেট, সেখানে আমাদের 10% 40,000, এবং এর পরবর্তী 5 লাখ, তার পরবর্তী 5 লাখ তো নেই,
8.5 লাখের পরবর্তী আমাদের মাত্র 74,000 টাকা রয়েছে। এই 74,000 টাকায় আমাদের 15%, 15% হারে ট্যাক্স হয়। এই 15% হারে ট্যাক্স রেট হচ্ছে 11,100 টাকা। তাহলে টোটাল ট্যাক্স যদি আমরা যোগ করি, 5,000, 40,000, 11,100, আমাদের টোটাল মোট কর হয় গ্রস ট্যাক্স 56,100 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন ছিল, প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল তার মোট কর কত। প্রথম অংশ করযোগ্য আয় কত, এ আনসার আমরা পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন মোট কর কত, সেক্ষেত্রে আমরা লিখব 56,100 টাকা তার মোট কর। এখন প্রশ্ন, এই মোট কর থেকে তিনি কত টাকা ছাড় পাবেন, কত টাকা রেয়াত পাবেন, ট্যাক্স রিবেট পাবেন, সেই প্রশ্ন আছে। কারণ এই সমস্ত টাকায় কি তাকে ট্যাক্স পে করতে হবে না। আমরা দেখেছি তার কিছু বিনিয়োগ ছিল, ইনভেস্টমেন্ট ছিল। যেমন ভবিষ্যৎ তহবিলে মাসে 14,000 করে জমা রাখেন, এরকম 12 মাসে জমা রেখেছেন 1 বছর, সকল ইনভেস্টমেন্ট কাউন্ট হবে 1 বছরের, 1 ইয়ারের। ধরেন আপনার আহ, যে কোনো ইয়ার, অর্থ বছরের তাই কাউন্ট হবে, এর বাইরে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কাউন্ট করার সুযোগ নেই। প্রিভিয়াস যেটা ইনভেস্টমেন্ট ছিল এটাও কিন্তু এখানে আসবে না, শুধু এই অর্থ বছরে যেটা ইনভেস্টমেন্ট করেছে। আর পরীক্ষায় এত কিছু বিচার্য বিষয় আপনার নেতা দেওয়াই থাকবে যে অর্থ বছরে তিনি এই খাতে ইনভেস্টমেন্ট করেছেন। এরপরে আহ, আহ, কল্যাণ তহবিল গোষ্ঠী বিমায় 400 টাকা করে মান্থলি, এরপর হচ্ছে ডিপিএস এ 10,000 টাকা করে। তাহলে এই তিনটি খাতে তার বিনিয়োগ আছে, তিনটি বা চারটি ধরতে পারেন যদি আলাদা করে কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা। এই চারটি খাতে বিনিয়োগ থাকার কারণে সে কিন্তু ট্যাক্স থেকে ছাড় পাবে, রিবেট পাবে। এখন কত টাকা রিবেট পাবে এটা আমরা হিসাব করব, তাই না? রিবেটের হিসাবটা কিভাবে আমরা জানি? রিবেটের হিসাবটা হয় তিনটি অ্যামাউন্টের মধ্যে যেটা কম সেটা হচ্ছে রেয়াত। আমরা তো তার ইনভেস্টমেন্টগুলোকে কনসিডার করব। তাহলে তিনি ইনভেস্টমেন্ট করেছেন 1 নম্বর ভবিষ্যৎ তহবিলে মাসে 14,000 করে। আমি একদম ক্যালকুলেশন দেখিয়েছি, এত আপনাদের দেখাতে হবে না। 14,000 করে 12 মাসে 1,68,000 টাকা বিনিয়োগ করেছেন। কল্যাণ তহবিলে 300 করে 12 মাসে 3600 টাকা বিনিয়োগ করেছেন। গোষ্ঠী বিমায় 100 করে 12 মাসে 1,200 টাকা বিনিয়োগ করেছেন। আর ডিপিএসে 10,000 করে 12 মাসে 1,20,000 টাকা বিনিয়োগ করেছেন। ক্লিয়ার? তাহলে এই চারটি বিনিয়োগকে প্রথমে আমরা কনসিডারেশনে নিব, যে টোটাল তার রিবেটেবল ইনভেস্টমেন্ট কত, তিনি কত টাকা বিনিয়োগ করেছেন, এটা আমরা কনসিডারে নিব। দেখেন এই যে সিস্টেম আমরা দেখাচ্ছি, এটা যদি আপনি একটি বুঝেন, শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে আর সকল নিয়ম কিন্তু একই থাকবে। তার মানে খুব সহজেই আপনি ম্যাথগুলো পারতে পেরে যাবেন। রেয়াতের জন্য কিন্তু আলাদা কোনো বিধান নাই, এই একটাই সিস্টেম। আপনি সকল ইনভেস্টমেন্টগুলো যোগ করবেন। দেখেন, খেয়াল করেন কিভাবে কাজটা হয়। তাহলে এখানে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে, যেটা আমরা আগেও রেয়াত ক্যালকুলেশনে দেখাইয়েছি, টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়িয়েছে 2,92,800 টাকা। এটা যোগ করলে চলে আসে 1,68,000, 3600, 1200, 1,20,000। এই টোটালকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 2,92,800 টাকা। এখন এটা হচ্ছে তার রেয়াতযোগ্য বিনিয়োগের পরিমাণ। এখন সে কয় টাকা ছাড় পাবে এই প্রশ্ন। তাহলে বিনিয়োগ পেয়ে গেলাম। আমাদের রেয়াতের জন্য দুটি অ্যামাউন্ট প্রয়োজন হয় জানা, মনে আছে তো? 1 নম্বর হচ্ছে টোটাল বিনিয়োগ কত, 2 নম্বর হচ্ছে তার করযোগ্য আয় কত, কোন আয়ের উপর তিনি ট্যাক্স দিবেন সে আয় কত, আর হচ্ছে টোটাল বিনিয়োগ কত। তো আমরা আয় ইতিপূর্বে জেনেছি যে আয় হচ্ছে 9,24,000 টাকা, যার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলাম 56,100 টাকা। আমরা 180 পৃষ্ঠায় আছি, আপনারা নিঃসন্দেহে ধরতে পেরেছেন। তাহলে এই যে 9,24,000 যে অ্যামাউন্টটা আছে, আহ, সেই 9,24,000-এর উপর তিনি 3% কাউন্ট করবেন। 3% আছে 27,000, কারণ আমাদের নিয়ম ছিল ট্যাক্সেবল ইনকামের 3%, বিনিয়োগের 15% আর 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম এটি তিনি রিবেট পাবেন। তাহলে অ্যামাউন্ট ছিল তিনটি। একটি হচ্ছে 3% অফ ট্যাক্সেবল ইনকাম, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, আয়ের 3%, বিনিয়োগের 15% এবং সর্বোচ্চ 10 লাখ টাকা। তার মানে তিনটেকেই কম্পেয়ার করব। তাহলে এখানে 9,24,000-এর 3% করলে, এখানে আপনি ডিরেক্টলি 3%ও লিখতে পারেন, 27,720। আর এই টোটাল বিনিয়োগ 2,92,800, এটার 15% করলে আমাদের অ্যামাউন্ট আসে
43,920 টাকা। আর আইনে, এটা তো সর্বোচ্চ লিমিট, এটা আইনে বলা আছে। কত কত ধারায়? সেকশন 78-এ একথা আমরা পড়েছি। রিয়াতের যে কোশ্চেন সেখানেও আমরা এটা পড়েছি। তো এখানে আমাদের সর্বোচ্চ সীমা 10 লাখ, এটা আমরা 10 লাখ লিখবো। তাহলে এই তিনটি অ্যামাউন্টের মধ্যে যেটি কম এটা আমরা রিবেট পাবো। তাহলে তিনটি অ্যামাউন্টের মধ্যে আমরা দেখি 27,720, এই অ্যামাউন্টটি হচ্ছে সব থেকে লেজার অ্যামাউন্ট, লোয়েস্ট অ্যামাউন্ট। অতএব আমরা যে টাকা ট্যাক্স এসেছে সেখান থেকে এই 27,720 টাকা রিবেট হিসেবে গণ্য করব। তাহলে দেখেন আমাদের এখানে পয়েন্টটা কি হলো, এই 27,720 টাকা তিনি রেয়াত পাবেন। তার টোটাল ট্যাক্স এসেছিল কত, মনে আছে তো? দেখেন আবারও দেখাই দিই। তার এই ব্যক্তির টোটাল ট্যাক্স এসেছিল 56,100 টাকা। এই 56,100 টাকা থেকে তিনি রেয়াত পাবেন কত টাকা? 27,720 টাকা। এখন দেখেন তাহলে প্রদেয় কর কত হবে, রেয়াতের পরবর্তী ট্যাক্স কত হবে? ঠিক আছে, রেয়াতের পরবর্তী তার ট্যাক্স হবে হচ্ছে, খেয়াল করেন আমাদের 4 নম্বর প্রশ্ন, যে প্রদেয় কর কত হবে, ট্যাক্স আফটার রিবেট কত হবে। মোট কর থেকে এই 56,100 থেকে তার এই 27,720 যেটা রিবেট, এটা বাদ দেওয়ার পরে যে টাকা ট্যাক্স আসে এটাকে বলা হয় রেয়াত পরবর্তী কর দায়। এটাকে কি বলা হয়? রেয়াত পরবর্তী কর দায়। তাহলে এটার পরিমাণ হচ্ছে 28,380 টাকা। অর্থাৎ তার 56,100 টাকা ট্যাক্স এসেছিল 9,24,000 ইনকামের উপরে, বাট তাকে 56,100 টাকা ট্যাক্স পে করতে হবে না। যেহেতু সে ইনভেস্টমেন্ট করেছে, সেই ইনভেস্টমেন্টের উপরে আমরা রেয়াত যে ক্যালকুলেশন করলাম, আয়ের 3%, বিনিয়োগের 15% এবং সর্বোচ্চ 10 লাখ টাকা, সেখান থেকে আমরা একটি রেয়াতের অ্যামাউন্ট পেয়েছিলাম যার পরিমাণ ছিল 27,720 টাকা। এই 27,720 টাকা রেয়াত পাওয়ার পরে তার রেয়াত পরবর্তী করদায় এসেছে 28,380 টাকা। অতএব এই 28,380 টাকা, এই অ্যামাউন্টটি তিনি ট্যাক্স পে করবেন, পেবল ট্যাক্স হবে রেয়াত পরবর্তী করদায়। হ্যাঁ, তবে আমাদের প্রশ্নে একটা বিষয় ছিল যে স্যালারি থেকে তার কাছে উৎসে কর্তন, অর্থাৎ স্যালারি পে করার সময় তার কাছ থেকে 25,200 টাকা গভর্নমেন্ট কালেক্ট করেছিল। তার মোট পেবল ট্যাক্স আসছে 28,380 টাকা। বাট এই রিটার্নের সাথে যখন সে রিটার্ন সাবমিশন করবে, 173 ধারায় ট্যাক্স পরিশোধ করবে। 173 ধারার মূল বিষয় কি? মূল বিষয় বলেছি, ট্যাক্স পেইড উইথ রিটার্ন। রিটার্নের বেসিসে আপনার হিসাব মতে সর্বশেষ কত টাকা গভর্নমেন্ট আপনার কাছে পাবে, সেই গভর্নমেন্টের যে পাওনা সেটা আপনাকে রিটার্নের বেসিসে পে করতে হবে, সেই অ্যামাউন্টটি কত। তাহলে আমাদের টোটাল ট্যাক্স এসেছে 28,380 টাকা। ইতিমধ্যে উৎসে কর্তন করেছে 25,200 টাকা। তাহলে বাকি 3,180 টাকা, 3,180 টাকা, এই টাকাটি 3,180 টাকা গভর্নমেন্ট কোষাগারে আমাদেরকে জমা দিতে হবে। এটাই হচ্ছে গভর্নমেন্ট আমার কাছে পাওনা, গভর্নমেন্ট এই ট্যাক্সটি আমার কাছে পাবে। এটা আমার চালানের মাধ্যমে, অনলাইন চালানের মাধ্যমে আমাকে জমা দিয়ে দেন আমার ট্যাক্স রিটার্নটা দিতে হবে। তাহলে আশা করছি যে আপনি এই বিষয়টা ক্লিয়ার।